আসসালামু আলাইকুম। আজকে আমরা উচ্চতর গণিত অধ্যায় ২ বীজগণিতিক রাশি এর এমসিকিউ শুরু করব। তো এমসিকিউ শুরু করার আগে আমাদের বেসিক কিছু জিনিস জানতে হবে। তাহলে আমরা বীজগণিতিক রাশি কি এটা জানি। তাহলে হচ্ছে আমাদের জানতে হবে বহুপদী। তাহলে বহুপদী হচ্ছে কি এক বা একাধিক পদ থাকে। এবং পদগুলো এক বা একাধিক চলকে শুধু অঋণাত্মক পূর্ণসংখ্যক ঘাত ও ধ্রুবকের গুণফল হয়। তাহলে যেমন এখানে আমরা যদি দেখি এক চলকের বহুপদী দেখি, তাহলে বহুপদী কি এক বা একাধিক পদ। তাহলে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি যদি দেখি, তাহলে এখানে একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, তাহলে একাধিক পদ সম্বলিত কি রাশি। এক বা একাধিক পদ সম্বলিত রাশিটা হচ্ছে কি বহুপদী। তাহলে বহুপদীর কি বৈশিষ্ট্য থাকতে হবে? অঋণাত্মক পূর্ণসংখ্যক ঘাত ও ধ্রুবকের গুণফল হয়। তাহলে আমরা যদি দেখি এক চলকের বহুপদী দেখি, তাহলে এক চলকে যে একটা চলক থাকবে, হয় এক্স চলক থাকবে, না হলে কি থাকবে ওয়াই চলক থাকবে, অথবা জেড চলক, যে কোনো একটা চলক থাকবে যে বহুপদীতে। এটা হচ্ছে এক চলকের বহুপদী। তাহলে আমরা যদি এখানে দেখি উদাহরণ এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, এগুলো হচ্ছে কি এক চলকের বহুপদী। এখানে কি শুধু চলক হিসেবে এক্স ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে চলক কি এক্স। তাহলে আমরা যদি উদাহরণ দেখি, তাহলে তাহলে দেখতেছি 5x স্কোয়ার প্লাস 2x প্লাস সি, 2x প্লাস 5। তাহলে এটা কি হবে? এক চলকের বহুপদী, কারণ এখানে চলক শুধু কি ইউজ করা হয়েছে? এক্স ইউজ করা হয়েছে। ঠিক আছে, তাহলে একটা চলক যদি ব্যবহার করি, তাহলে এটা হবে কি চলকের বহুপদী। তাহলে আমি যদি দেখি 5, এই 5টা কি বহুপদী? হ্যাঁ, এটা 5টাও একটা কি বহুপদী। কারণ হচ্ছে এখানে চলক যদি আমি দেখি 5x 0, তাহলে এখানে কি চলক এক্স ব্যবহার করা হয়েছে এবং কি তার সহগটা কি শূন্য। তাহলে আমরা একটু আগে দেখলাম যে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে অঋণাত্মক সংখ্যা কোনগুলো? শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা 1 2 3 4। তাহলে এখানে যদি আমি দেখি চলক কিভাবে ইউজ করা হয়েছে এক্স, তাহলে 5x0 মানে কত? 1। তাহলে কত হবে? 5। তাহলে এখন দেখো এখানে চলক হিসেবে কি ব্যবহার করা হয়েছে? এক্স, এবং তার পাওয়ার কি বা ঘাত কত? শূন্য। তাহলে শূন্য কি আমরা তো জানি যে যদি বহুপদী হয় তাহলে কি হইতে হবে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে। তাহলে শূন্য, তাহলে এটা 5টাও কি একটা বহুপদী। তাহলে এক চলকের বহুপদী বুঝছি। তাহলে এক চলকের বহুপদীর আমি যদি সাধারণ রূপ দেখি, তাহলে হচ্ছে সি এক্স পি। তাহলে এখানে সিটা কি? সিটাকে আমরা বলবো সহগ। তাহলে পিটাকে কি বলবো আমরা? পিটাকে বলবো মাত্রা, অথবা ঘাত, অথবা কি বলতে পারি পাওয়ার। ঠিক আছে, আর এক্সটাকে তো আমরা বলবো চলক। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তার সাধারণ রূপ, এক চলক বহুপদীর কি সাধারণ রূপ। তাহলে এখন দেখি, তাহলে এখানে আমরা একটা উদাহরণ দেখতেছি। তাহলে এখন আমরা জানবো মুখ্য পদ মুখ্য সহগ জিনিসগুলো কি। আমরা কি কি জানবো? মুখ্য পদ, মুখ্য সহগ, আর হচ্ছে বহুপদীর মাত্রা। তাহলে আমরা যদি এক চলক বহুপদীর এই জিনিসগুলো বের করতে চাই, মুখ্য পদ বের করতে চাই, মুখ্য সহগ বের করতে চাই, বহুপদীর মাত্রা বের করতে চাই, তাহলে আমরা সাধারণ রূপটা জানি। তাহলে আমরা যদি এখান থেকেই দেখি, এইটাই আমি উদাহরণ হিসেবে নিলাম। এখানে যদি আমি দেখি যে মুখ্য পদ কোনটা, মুখ্য সহগ কোনটা, বহুপদীর মাত্রা কোনটা। ঠিক আছে, তাহলে বহুপদীর মাত্রা সর্বোচ্চ মাত্রা কত? তাহলে এখানে মাত্রা কি পাওয়ারটা। তাহলে এখানে কত? এটা একটা বহু, এটার মাত্রা কত? এই পদের মাত্রা হচ্ছে 3। এটার কত? দেখো এক্স এর পাওয়ার কত? 2। তাহলে এখানে কত? 1। তাহলে সর্বোচ্চ মাত্রা কত? 3। তাহলে সর্বোচ্চ যেটা মাত্রা সেটাই হচ্ছে কি, মানে সর্বোচ্চ মাত্রাযুক্ত যেটা পদ হবে সেটাই হবে মুখ্য পদ। তাহলে সর্বোচ্চ মাত্রাযুক্ত পদ এইটা, তাহলে আমি এটাকে কি বলবো? মুখ্য পদ। তাহলে আমরা মুখ্য পদ চিনছি, সর্বোচ্চ মাত্রাযুক্ত পদটাই হচ্ছে কি মুখ্য পদ। তাহলে মুখ্য পদের যে সহগ সেটাই হবে মুখ্য সহগ। তাহলে এখানে মুখ্য পদ এটা, তাহলে এর সহগ কত? 3। এই 3টা হচ্ছে কি তাহলে মুখ্য সহগ। তো এই 3টা কি হবে? মুখ্য সহগ। তাহলে মুখ্য সহগটা কি? মুখ্য পদের সহগ। তাহলে বহুপদীর মাত্রা তো আমরা বুঝলাম 3, সর্বোচ্চ যেটা পাওয়া। তাহলে বহুপদীর মাত্রা কি? সর্বোচ্চ সর্বোচ্চ পাওয়া যেটা, সেটা হচ্ছে কি বহুপদীর মাত্রা। আর সর্বোচ্চ পাওয়া যুক্ত পদটাই হচ্ছে কি মুখ্য পদ। মুখ্য পদের যেটা সহগ সেটা হচ্ছে কি মুখ্য সহগ। তাহলে ধ্রুবপদ কাকে বলে? তাহলে ধ্রুবপদ হচ্ছে যেখানে কোনো চলক থাকবে না। তাহলে এখন দেখো তো এই এইটে কোনো চলক আছে? নাই। তাহলে এখানে চলকের পাওয়ার কত? 0।
তাহলে এখানে কোনো চলক নাই, তাহলে এটাকে কি বলবো আমরা? ধ্রুবপদ। তাহলে ধ্রুবপদ কি? যেখানে কোনো চলক থাকবে না। তাহলে এটা কি বলবো? এটাকে আমি কি বলবো? ধ্রুবপদ। তাহলে এক চলক বহুপদীর মুখ্য পদ, মুখ্য সহগ, বহুপদীর মাত্রা আমরা এগুলো বুঝছি। তাহলে এখানে সবকিছু উল্লেখ করা আছে, ঠিক আছে। তাহলে আমরা যদি দুই চলকের বহুপদী এখন দেখি, দুই চলকের বহুপদী যদি দেখি, তাহলে কি দুইটা চলক থাকবে? তাহলে দুইটা চলক যদি থাকে, মানে এখানে একটা দেয়া আছে, তাহলে আমরা যদি এটার দিকে তাকাই, নিচেরটার দিকে তাকাই, তাহলে এখানে দেখো এক্স চলক, ওয়াই চলক, তাহলে এখানে চলক কয়টা? এক্স একটা চলক, ওয়াই একটা কি চলক, তাহলে দুইটা চলক। এই দুইটা চলক, তাহলে এখানে কি বলবো আমি? দুই চলকের বহুপদী। তো দুইটা চলক এবং একাধিক পদ আছে, তাহলে এটা কি বলবো? দুই চলকের বহুপদী। তাহলে দুই চলকের বহুপদীর সাধারণ রূপটা যদি আমি দেখি, তাহলে সাধারণ রূপটা হবে সি এক্স পি ওয়াই পি। তাহলে সি হচ্ছে কি? এটা হচ্ছে কি? সহগ। তাহলে পিটা হচ্ছে কি? এক্স চলকের কি? এক্স এর মাত্রা, ঠিক আছে। আর এই ফার্স্ট একটা ভুল হয়েছে, ওয়াই তে আমি কি দেবো? এক্স পি ওয়াই, সরি, এক্স পি ওয়াই কিউ। তাহলে এখানে কিউটা কি হচ্ছে? ওয়াই চলকের মাত্রা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি? দুই চলক বহুপদীর কি? সাধারণ রূপ, ঠিক আছে। দুই চলক বহুপদীর সাধারণ রূপ। এখন যদি আমাকে বলে এই দুই চলকের বহুপদীর মাত্রা বের করতে, তাহলে মাত্রা যদি বের করতে, দুই চলক বহুপদীর মাত্রা বের করতে বলছে, এই দুই চলক বহুপদীর আমি কি বের করবো? মাত্রা। তাহলে মাত্রাটা কি হবে? পি এবং কিউ এর মানের যোগফল। তাহলে পিটা কি? এক্স এর মাত্রা, আর কিউটা কি? ওয়াই এর মাত্রা। তাহলে এই দুটার যোগফলটা সর্বোচ্চ যেটা, সর্বোচ্চ, সেটাই হবে কি? বহুপদীর, দুই চলক বহুপদীর মাত্রা। তাহলে আমরা দুই চলক বহুপদীর মাত্রা বের করতে পারবো। তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। তাহলে এটা একটা কি? বহুপদী। তাহলে এই বহুপদীর যদি আমি মাত্রা বের করতে যাই, তাহলে সর্বোচ্চ পাওয়ার কত? এখন দেখি এখানে সর্বোচ্চ পাওয়ার কত? 3। এটাতেও কত? সর্বোচ্চ পাওয়ার কত? 3। তাহলে এখানে কত? সর্বোচ্চ পাওয়ার 2। এখানে সর্বোচ্চ পাওয়ার কত? দেখো এক্স এর 1, ওয়াই এর 1, তাহলে কত হবে? 2। তাহলে এখানে কত? 1। তাহলে আমরা দেখতেছি এখানে কত? 0। তাহলে এখানে ওয়াই নেই, এইট এক্স কিউবে কি নেই? ওয়াই নেই। তাহলে ওয়াই না থাকা মানে কত? ওয়াই এর পাওয়ার 0। তাহলে 3 আর 0 যোগ করলে কত আসে? 3। তাহলে এখানে এক্স নাই, এক্স এর পাওয়ার 0, 3 আর 0 যোগ করলে কত আসে? 3। তাহলে এখানে এক্স ওয়াই নাই, তাহলে কত আসে? 2। তাহলে এখানে কি আছে? এক্সও আছে, ওয়াই আছে, তাহলে তার পাওয়ার দুটো কি হবে? যোগ, তাহলে 2। তাহলে সর্বোচ্চ পাওয়ার কত? 3। তাহলে 3টাই হবে কি? বহুপদীর মাত্রা। তাহলে এই বহুপদীর মাত্রা কত? 3। বোঝা গেছে? তাহলে তিন চলকের বহুপদী যদি দেখি, তাহলে আমরা তিনটা চলক দেখবো, একটা এক্স ওয়াই জেড, তিনটা চলক যদি দেখি, তাহলে আমি কি বলবো? তিন চলক বিশিষ্ট বহুপদী। তাহলে তার সাধারণ রূপটা যদি আমি দেখি, তিন চলক বিশিষ্ট বহুপদীর সাধারণ রূপ, তাহলে সেটা হচ্ছে কি? সি এক্স টি ওয়াই কিউ, জেড হবে কি? আর। তাহলে এখানে এক্স পি কি? এক্স এর মাত্রা, এটা কি? ওয়াই এর মাত্রা, আরটা কি হবে? জেড এর মাত্রা, ঠিক আছে। তাহলে আমি যদি এখন এই বহুপদীটার মাত্রা বের করতে চাই, তাহলে বহুপদীর মাত্রা কি হবে? তাহলে বহুপদীর মাত্রা হবে পি প্লাস কিউ প্লাস আর, এটা যে সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান, সেটাই হবে কি? বহুপদীটার মাত্রা। তাহলে আমরা যে একটা উদাহরণ দেখি, এই বহুপদীটার মাত্রা কত হবে? তাহলে আমরা যদি উদাহরণের মাধ্যমে দেখতেছি এই বহুপদীটার মাত্রা কত, তাহলে এটার কত? এখানে কত কি আছে? আমি যদি সাধারণ রূপ দেখি, এখানে এক্স এর পাওয়ার কত? 3। তাহলে ওয়াই এর পাওয়ার কত হবে? ওয়াই নেই, তার মানে ওয়াই এর পাওয়ার 0, জেড নাই, তাহলে জেড এর পাওয়ার 0। আমি যদি এই তিনটা যোগ করি, 3 প্লাস 0 প্লাস 0, তাহলে কত আসে? 3 আসে, ঠিক আছে। তাহলে আমরা যেটা থাকবে না ওটাকে 0 ধরে যোগ করবো, তাহলে এখানে কত আসবে? 3। এখানে কত আসবে? 3। তাহলে এখানে যদি যোগ করি, এক্স এ আছে 1, ওয়াই এ 1, জেড এ কত? 1, তিনটা যোগ করলে কত হবে? 3। তাহলে বহুপদীর মাত্রা কত হবে? 3 হবে। বোঝা গেছে? তাহলে আমরা বহুপদীর মাত্রা বুঝলাম, ঠিক আছে। তাহলে আমরা এখন কিছু এমসিকিউ দেখি।
তাহলে এখন বলছে নিচের কোনটি বহুপদী, নিচের কোনটি বহুপদী, এক নিচের কোনটি বহুপদী। তাহলে বহুপদী যদি বলি, আমি এখন বললাম বহুপদী হতে কি হবে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এখন দেখি এটাতে যদি আসি, তাহলে এটা কি বহুপদী? এখানে যদি দেখি, তাহলে এটার আকার যদি দেখি এক্স স্কোয়ার মাইনাস এক্স ইনভার্স টু, তাহলে এই যে মাত্রাটা কি আসছে, ঘাতটা কি অঋণাত্মক, অঋণাত্মক হয়েছে। অঋণাত্মক মানে কি শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা। তাহলে এখানে মাইনাস টু, এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তাহলে ঋণাত্মক সংখ্যা হলে কি বহুপদী হবে? তার মানে ক নাম্বারটা বহুপদী নয়। তাহলে খ নাম্বারটা দেখি, তাহলে এখানে আসবে কি এক্স ইনভার্স ওয়ান, তাহলে এটাও কি বহুপদী নয়। তাহলে এখানে দেখি এটা মাইনাস আছে, তাহলে এটাও কি বহুপদী নয়। তাহলে এখন দেখো এখানে কি দুইটার পাওয়াই কি ধনাত্মক, অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে ঘ নাম্বার হবে কি অ্যান্সার বহুপদী। বোঝা গেছে? এখন আমাদের বের করতে বলছে শূন্য বহুপদীর মাত্রা কত। শূন্য বহুপদীর মাত্রা, তাহলে শূন্য বহুপদী মানে কি? বহুপদী তো পদে নাই, শূন্য বহুপদী, তাহলে মাত্রা কি অসংজ্ঞায়িত। তাহলে আমরা যদি এখানে বলি ধ্রুবপদ বের করতে বলছে, তাহলে ধ্রুবপদ যদি বের করি এক্স এক্স কাটা, তাহলে এখানে কি থাকবে? এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 2x প্লাস 2। তাহলে আমরা ধ্রুবপদ বলতে কি বুঝি? ধ্রুবপদ মানে হচ্ছে কি চলক বর্জিত পদ, চলক থাকবে না। তাহলে এখন দেখো এখানে টুতে কোনো চলক আছে নাই, তাহলে টু হচ্ছে কি ধ্রুবপদ। তাহলে নিচের কোনটি বহুপদী? তাহলে বহুপদী কি? নিচের কোনটি বহুপদী? তাহলে এখানে রুট আসতেছে, তাহলে রুট মানে কত? হাফ। তাহলে এটা কি বহুপদী হবে? হবে না, কারণ এখানে কি ভগ্নাংশ সংখ্যা আসছে, তাহলে পূর্ণ সংখ্যা হইতে হবে। তাহলে এখানে দেখো ওয়াই ইনভার্স ওয়ান, এটাও হবে না, এটাও হবে না। তাহলে এখানে কি এক্স ইনভার্স ওয়ান, এটাও হবে না, কারণ এটা পূর্ণ সংখ্যা, তাহলে কি শূন্যটা বহুপদী। ঠিক আছে। তাহলে নিচের কোনটি প্রতিসম নয়? তাহলে প্রতিসম নয়, এটা তো আমরা পরে এই টাইপটা। তাহলে আমরা এখন থেকে যদি কোনো বহুপদীর পদগুলো এটা হয়, তাহলে আগার পি এবং কিউ এর ক্ষেত্রে কোনটি শুধু, তাহলে আমরা একটু আগে দেখলাম যে পি আর কিউটা হইতে হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। তাহলে এটা কি হবে? ক নম্বর অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এটা বহুপদীর মাত্রা বের করতে বলছে, তাহলে আমি বহুপদীর মাত্রা কিভাবে বলি? সর্বোচ্চ পাওয়ার যেটা, সর্বোচ্চ সর্বোচ্চ পাওয়ার যেটা, সেটা হচ্ছে কি বহুপদীর মাত্রা। তাহলে সর্বোচ্চ পাওয়ার বের করবো, তাহলে এখানে সর্বোচ্চ পাওয়ার কত? এটা 5, এটার কত? 4 আর 4 যোগ করলে কত হবে? 8। তাহলে আমি বলছিলাম যে যদি দুই চলক বিশিষ্ট থাকে তাহলে কি হবে? পি আর কিউ এর যোগফল। ঠিক আছে, তাহলে এখানে কত? 8, এখানে কত? 6। তাহলে সর্বোচ্চ পাওয়ার কত? মাত্রা কত? 8। তাহলে বহুপদীর মাত্রা কত হবে? 8। তাহলে আমরা যদি এটা দেখি এখন, এত হলে এর মাত্রা কত? এখন এই নিয়মটা আমরা আসি, যদি দুইটা ভাগফল থাকে, দুইটা যদি কি থাকে? ভাগফল আকারে থাকে, তাহলে এখন এখানে দুইটা ভাগফল আকারে আছে, তাহলে এই এফ এক্স এর মাত্রা বের করবো। এফ এক্স এর মাত্রা কত? তাহলে দুইটা যদি ভাগফল আকারে থাকে, তার মাত্রা কিভাবে বের করবো? এই নিয়মগুলো আমরা একটু দেখে আসি। তাহলে এখন দেখো বহুপদীর গুণফল এবং ভাগফল, গুণফল এবং ভাগফল। যদি গুণফল থাকে তাহলে তার মাত্রা কি হবে? তাহলে ভাগফল থাকলে তার মাত্রা কি হবে? সহগ কি হবে? তাহলে এখন দেখি, তাহলে গুণফলেরটা আগে দেখি। সাপোজ পি এক্স একটা বহুপদী, কিউ এক্স একটা বহুপদী, তাহলে এই দুটাকে যদি আমি গুণ করি তাহলে এটা হবে। তাহলে গুণ করলে তার মাত্রা হবে পি এক্স এর মাত্রা, তাহলে এই পি এক্স এর মাত্রা হবে, আর কিউ এক্স এর মাত্রা কি হবে? যোগফল। এটাই হবে কি বহুপদীটার মাত্রা। আর মুখ্য সহগটা কি হবে? পি এক্স এর মুখ্য সহগ আর কিউ এক্স এর মুখ্য সহগ। তাহলে বিষয়টা আমরা দেখি একটা উদাহরণের মাধ্যমে। তাহলে আমরা যদি দেখি এটাকে এটাকে ধরলাম পি এক্স, এটাকে যদি আমি ধরি কি কিউ এক্স, তাহলে এই দুটো আমি কি করছি? গুণ করছি। তাহলে গুণ করলে কি এর মাত্রা, তাহলে প্রথম এটার মাত্রা কত? 2, সর্বোচ্চ পাওয়ার কত? 2। তাহলে এটার মাত্রা কত? সর্বোচ্চ 1। তাহলে যখন গুণ হবে তাহলে তার মাত্রাগুলো কি হবে? যোগ হবে। তাহলে এখানে যোগ করলে কত আসে? 3। তাহলে এই বহুপদীটার মাত্রা কত? 3। বোঝা গেছে? তাহলে এই যে উপরেরটা দেখুন, তাহলে এটার মাত্রা কত হবে? 3 হবে। তাহলে এটা থেকে দেখি, এটাতে দেখি, ঠিক আছে। এর মাত্রা কত হবে তাহলে? তাহলে এর মাত্রা হচ্ছে কত? 2। এর মাত্রা কত? 1। তাহলে যোগ করলে কত হবে? 3। তাহলে এই বহুপদীটার মাত্রা কত হবে? 3। ঠিক আছে, এই যে 3। এখন যদি বলে এর মুখ্য সহগ কত, তাহলে আমরা বলছি এইটার মুখ্য পদ কত? এক্স স্কোয়ার, তাহলে তার সহগ কত? 1। তাহলে এর মুখ্য সহগ 1, পরেরটার মুখ্য সহগ কত? দেখো 1। তাহলে 1 আর 1 গুণ করলে কত হবে? 1 আর 1 গুণ করলে কত হবে? 1। তাহলে মুখ্য সহগ কত? 1। তাহলে মুখ্য সহগের ক্ষেত্রে করব, দুইটারই মুখ্য সহগ গুণ করে দিব। যদি মাত্রা বলে তাহলে দুইটার মাত্রা কি করে দিব? যোগ করে দিব। এখন যদি যে সে ভাগফল থাকে, তাহলে ভাগফলের ক্ষেত্রে দেখো দুইটা, তাহলে ভাগফলের ক্ষেত্রে কি হবে? তাহলে পি এক্স আর কিউ এক্স, তাহলে এই উপরেরটার মাত্রা নিচেরটার মাত্রা কি হবে? বিয়োগ হবে। তাহলে আমি কি এই বহুপদীটার মাত্রা পাবো। ঠিক আছে, আর যদি সহগ বের করতে চাই তাহলে উপরের সহগ নিচেরটা সহগ কি ভাগ করে দেবে। তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি এখন। তাহলে এখন বলছে এটা ভাগ আছে, তাহলে ভাগ হলে কি হবে? উপরেরটার মাত্রা, মাত্রা বের করতে বলছে, তাহলে উপরেরটার মাত্রা, তাহলে উপরে কি আছে? এফ এক্স। তাহলে এফ এক্স এর মাত্রা কত হবে? এটা যদি আমি মাত্রা দেখি তাহলে সর্বোচ্চ কত? এখানে আছে কত? 2।
এখানে কত আছে 1, এখানে আছে কত 3, এখানে আছে কত 0, তাহলে সর্বোচ্চ কত 3, তাহলে এটার মাত্রা কত 3। তাহলে আমি মাত্রার ক্ষেত্রে কি বলছি, ভাগ হলে কি হয়, বিয়োগ করতে হবে, মাত্রা বিয়োগ করতে হবে। তাহলে এফ এর মাত্রা কত 3 মাইনাস এখন জিএক্স এর মাত্রা, তাহলে জিএক্স এর মাত্রা এখানে কত, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, তাহলে সর্বোচ্চ কত 2, তাহলে মাত্রা কত 2, বিয়োগ করলে কত থাকবে 1, তাহলে কি হবে, তাহলে যদি ভাগ থাকে তাহলে মাত্রা কত, এখন মাত্রা কত হবে, বিয়োগ করবো, বিয়োগ করলে কত আসে 1, তাহলে কত হবে 1 অ্যান্সার। বোঝা গেছে? তাহলে এখন দেখি বহুপদীর ধ্রুবক কত, তাহলে ধ্রুবক যদি দেখি আমরা এখানে দেখি গুণ করলে কি হবে এক্স টু দি পাওয়ার 6, এখানে কি হবে 2x স্কোয়ার প্লাস কি হবে 2x, আর এখানে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, তাহলে এখানে কি কোনো ধ্রুবপদ আছে, নাই, কিন্তু চলক বর্জিত পদ নাই, সবগুলোতেই কি চলক আছে, তাহলে এখানে কি ধ্রুবপদ নাই, তাহলে এখানে ধ্রুবপদ কত 0, ঠিক আছে। তাহলে এখন দেখো এত 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 এর ভাগফল আছে, আবার এই যে ভাগফল, তাহলে ভাগফলের মাত্রা কি হবে, এটার মাত্রা মাইনাস এটার মাত্রা হলে আমরা পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে বহুপদীদের মাত্রা এবং মুখ্য সহগের সমষ্টি, তাহলে মাত্রা কত, তাহলে এটার মাত্রা আমি বলছি সর্বোচ্চ পাওয়া, তাহলে সর্বোচ্চ কত 7, তাহলে মাত্রা কত 7, বলছে মুখ্য সহগের সমষ্টি প্লাস মুখ্য সহগ কত, তাহলে সর্বোচ্চ মাত্রাযুক্ত পদটাই কি মুখ্য পদ, তাহলে এখানে মুখ্য পদ কত 7x টু দি পাওয়ার 7, তাহলে তার সহগ কত 7, তাহলে এটা হচ্ছে কি মুখ্য সহগ, তাহলে 7টাই কি হবে মুখ্য সহগ, তাহলে 7 যোগ করলে কত হবে 14, তাহলে অ্যান্সার কত 14, ঠিক আছে। তাহলে আবার এটা বলছে মুখ্য সহগ, তাহলে মুখ্য পদ কোনটা, তাহলে সর্বোচ্চ পাওয়ার বের করবো, তাহলে এটার পাওয়ার কত 6, এটার পাওয়ার কত 6, এটার কত 6, এটার কত 6, তাহলে বলছে মুখ্য সহগ কত, সবগুলো দেখি যে সহগ কত 1 1 1, তাহলে মুখ্য সহগ কত 1, তাহলে এত এর মুখ্য সহগ কত, এই যে দুইটা গুণ থাকলে আমি কি বলছি, তাহলে মুখ্য সহগ বলছে, তাহলে এটা সহগ কত, মুখ্য সহগ কত -2, এটার মুখ্য সহগ কত 3, তাহলে গুণ হবে, আর এখানে কত আছে 3, তাহলে কত আসতেছে 3 ইন্টু -2 ইন্টু কত 3, তাহলে কত হবে 9, তাহলে -18 হবে, আনসার কত -18, বুঝছো না বোঝো নাই, তাহলে গুণ করলে দুইটার মুখ্য সহগ গুণ করে দেবো, আর এখানে 3 আছে 3 দিয়ে গুণ হবে, ঠিক আছে। তাহলে এটার মুখ্য সহগ কত, তাহলে মুখ্য সহগ কিভাবে বের করবো, তাহলে সর্বোচ্চ মাত্রা, তাহলে এটা সর্বোচ্চ কত 4, এটা 3, এটা 2, তাহলে সর্বোচ্চ কত এটা, তাহলে এর সহগ কত -5, তাহলে মুখ্য সহগ কত হবে -5, তাহলে এখানে মুখ্য সহগ ও ধ্রুব পদের সমষ্টি বের করতে বলছে, তাহলে মুখ্য সহগ ও ধ্রুব পদের সমষ্টি, তাহলে এখানে মুখ্য সহগ, তাহলে মুখ্য পদ বের করতে হবে, তাহলে সর্বোচ্চ মাত্রা যুক্ত পদ, তাহলে কত 3x⁶, তাহলে এর মুখ্য সহগ কত 3, এবং ধ্রুবপদ কত, তাহলে 3 প্লাস ধ্রুবপদ এখানে কত -3, তাহলে এটা সমষ্টি, সমষ্টি কত হবে 0, তাহলে ক নাম্বার অ্যান্সার হবে। তাহলে এখন আমরা আরেকটা টাইপ যাবো, এখন আসবো আমরা ভাগশেষ, তাহলে ভাগশেষ কিভাবে বের করবো, তাহলে আমরা যদি একটা উৎপাদক বিশ্লেষণ দেখি, তাহলে ভাগশেষ বের করবো, ভাগ করলে ভাগশেষ কত হবে, এটাকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, তাহলে আমরা এটাকে ধরলাম যে x⁴ -2x² + 3x, এটাকে ধরলাম px ইকুয়াল এত, তাহলে আমি যদি যেটা দ্বারা ভাগ করব, তাহলে আমি কি দ্বারা ভাগ করতেছি x+2 দ্বারা ভাগ করবো, এটা দ্বারা যদি ভাগ করি তাহলে আমি এটাকে 0 ধরবো, এখানে x এর মানটা বের করবো, x এর মান কত আসে -2, এখন যদি আমি এই x এর মানটা এখানে বসাই, বসার পর যা পাবো সেটাই হচ্ছে ভাগ শেষ, তাহলে আমি যদি x এর মান এখন -2 বসাই, তাহলে p -2 বসাইলাম, তাহলে এখানে কত হবে -2⁴ -2 ইন্টু -2² প্লাস 3 ইন্টু -2, তাহলে আমি যদি এটা ক্যালকুলেশন করি এখন, আচ্ছা আমি যদি এখন এটা ক্যালকুলেশন করি, হ্যাঁ তাহলে এটা যদি আমি এখন ক্যালকুলেশন করি, তাহলে এখানে আসবে কত 16, এখানে কত আসবে 8, এখানে কত আসবে -6, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে, ক্যালকুলেশন করলে আসে 16 মাইনাস হচ্ছে 14, তাহলে কত আসে 2 আসে, তাহলে এটার ভাগশেষ কত হবে 2, তাহলে এটার ভাগশেষ কত 2, তাহলে আমাদের নিয়মটা হচ্ছে কি, তাহলে বই থেকে আমরা দেখে নিই,
যেটা দিয়ে ভাগ করতে বলবে ওখান থেকে এক্স এর মানটা আমি বের করবো। তাহলে এটা দিয়ে ভাগ করতে বলছে, ওটা ইকুয়াল 0 ধরবো, যা দ্বারা ভাগ করতে বলছে। তাহলে এখানে কি এক্স প্লাস 2 দ্বারা বলছে, তাহলে এটা ইকুয়াল 0 ধরবো। এখান থেকে আমি এক্স এর মান বের করবো। তাহলে এক্স এর মান বের হচ্ছে -2। এই -2টা যদি আমি এখানে বসে দেই, তাহলে আমি কি ভাগশেষ পাবো। তাহলে এখন বলছে এটা দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তাহলে এখানে এটাকে ইকুয়াল 0 ধরবো। 0, তাহলে এক্স এর মান কত আসে 4। এই 4টা আমি যদি এখানে বসাই দেই, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে কি ভাগশেষ। তাহলে এটা কি, এটার ক্ষেত্রে নিয়ম হবে কি, এক্স এর মান বের করবো। তাহলে এটা ইকুয়াল 0 ধরবো, 2x + 1 = 0। তাহলে 2x ইকুয়াল কত আসতেছে -1, তাহলে x ইকুয়াল কত -হাফ। তাহলে আমি যদি -হাফ এখন এখানে বসে দিই x এর জায়গায়, তাহলে কি হবে 5 × -হাফ, তারপর হচ্ছে -4 × -হাফ, -6। আমি যদি ক্যালকুলেশন করি তাহলে আমি কি প্রাপ্ত অ্যান্সারটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এখানে সেম a-1 দ্বারা, তাহলে এর মান কত বসাবো 1, তাহলে এখানে এর জায়গায় 1 বসে দেবো। বসে দিলে আমি কি বির মান পেয়ে যাবো। তাহলে বলছে বিভাজ্য হলে বির মান কত। এখন হচ্ছে বিভাজ্য হয়, তাহলে বিভাজ্য হওয়ার বিষয়টা কি, তাহলে আমরা দেখি বিভাজ্য হলে ভাগশেষটা কত হয়, 0 হয়। তাহলে আমরা একটা উৎপাদক বিশ্লেষণ করি, x² - 5x + 6। এটাকে যদি আমি উৎপাদক বিশ্লেষণ করি, x² - 3x - 2x + 6, তাহলে কি হবে, x কমন নিলে কি হবে x - 3, -2 কমন নিলে কত হবে x - 3। তাহলে এখানে কত আসতেছে x - 2, আর এখানে আসছে কত x - 3। এখন দেখো এটা বিভাজ্য হওয়ার কারণে কি ভাগশেষটা কত হইতে হবে, 0 হবে। তাহলে এখন যদি আমি 2 বসাই, তাহলে এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক। উৎপাদক তখনই হবে যখন তার মানটা বসাইলে কি হবে 0 পাবো। এখন দেখি এখানে এটাকে যদি আমি 0 ধরলাম, তাহলে এখানে x এর মান কত পাচ্ছি 2, আর কত 3 পাচ্ছি। এখন এই 2 যদি আমি এখানে বসে দেই, তাহলে কি ভাগশেষ কত হবে, ভাগশেষ হবে কত 0। এই আবার 3 যদি এখানে বসাই, তাহলে কি ভাগশেষ 0 হবে। তাহলে বলছে বিভাজ্য, তাহলে বিভাজ্য হলে কি হতে হবে, অবশ্যই ভাগশেষটা 0 হবে। তাহলে কত বসালে, উৎপাদকের মানটা দ্বারাই তো বসালে পাবো আমরা। ঠিক আছে, তাহলে এখানে দেখি কি বলছে। তাহলে এখানে কোথায় কোশ্চেন, এই 27 নাম্বারটা যদি আমরা দেখি, তাহলে এখানে কি বলছে, এত এত বহুপদীর a-1 দ্বারা যদি বিভাজ্য হলে b এর মান কত। বিভাজ্য হলে তাহলে কি হবে, ভাগশেষ 0 হবে। তাহলে ভাগশেষ 0 হলে কি হবে, আমি যদি এর মান এখন বের করি, তাহলে এর মান এখানে কত আসতেছে 1 আসতেছে। তাহলে 1টা বসাই, তাহলে কি হবে, তাহলে আমরা দেখি 1 বসালে কি হবে। তাহলে আমরা এখানে বসাই দিচ্ছি 2 × কত হবে 1³ + 6 × 1² -6 × 1 + b। তাহলে এই ভাগশেষ কত, আমরা ভাগশেষ জানি যে বিভাজ্য হলে কি হবে 0 হবে। তাহলে 0, তাহলে 0 ধরার পর আমি এখানে কি বির মানটা বের করবো। এখন ক্যালকুলেশন যদি করি, তাহলে এখানে কত থাকে 2 থাকে, এখানে কত থাকে 6 থাকে, এখানে কত থাকে 6 + b = 0। তাহলে 6 6 কাটা গেলে এখানে কি থাকে b, 2 + b = কত থাকে 0। তাহলে b = কত আসতেছে -2। তাহলে অ্যান্সার কত হবে -2। বোঝা গেছে। তাহলে আমরা এখন দেখি, তো এখানে এখন অন্য টাইপে চলে গেলাম। এখন আমরা দেখবো সমমাত্রিক বহুপদী কি, তারপর হচ্ছে এখানে বই থেকে আমরা দেখে নিই। সমমাত্রিক বহুপদী, সমমাত্রিক বহুপদী জিনিসটা কি, মাত্রা সেম হবে, প্রতিটা পদের মাত্রা কি হবে সেম হবে। প্রতিটি পদের মাত্রা কি হতে হবে সেম। তাহলে আমি সেটাকে কি বলবো, বহু সমমাত্রিক বহুপদী। তাহলে আমি যদি এই বহুপদীটা দেখি, তাহলে এইটার মাত্রা কত 2, এটার মাত্রা কত 1 1 যোগ করলে কত আসে 2, এর মাত্রা কত, মাত্রা মানে পাওয়ার, এটা কত 2। তাহলে দুইটারই কি, তাহলে তিনটারই মাত্রা কি সমান। তাহলে যদি মাত্রা সমান হয় প্রতিটা পদের, তাহলে সেটাকে বলবো সমমাত্রিক বহুপদী। তাহলে আমরা সমমাত্রিক বহুপদী বুঝছি। তাহলে আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, এটা দেখি, এটা যদি দেখি, তাহলে এটা মাত্রা কত 2 প্লাস এখানে কত 1, তাহলে 3, এখানে 2, এখানে সেটা কত 1, তাহলে কত হবে 3, এখানে 2 x কত 1, তাহলে যোগ করলে কত হবে 3, তাহলে এখানে কত 1 1 আর 3 যোগ করলে কত হবে 3, তাহলে এটার মাত্রা কত হবে 3। তারপরে 3D মাত্রা, সব মাত্রা কি সমান, তাহলে এটা কি বলবো সমমাত্রিক বহুপদী। এখন আসি আমি প্রতিসম রাশি। তাহলে প্রতিসম রাশি হচ্ছে যদি দুইটা চলক পরিবর্তন করি, তাহলে আমরা ধরলাম x চলক আছে, এর পরিবর্তে y ব্যবহার করবো। তো y চলক আছে, তাহলে এর পরিবর্তে কি ব্যবহার করবো x। তাহলে দুইটা চলক যদি আমি পরিবর্তন করি, পরিবর্তন করার পর যদি রাশির কোনো পরিবর্তন হয় না, তাহলে সেটা কি বলবো আমরা প্রতিসম রাশি। তাহলে আমরা এখানে একটা উদাহরণ দেখি। তাহলে এখানে দেখি a + b + c, a + b + c। তাহলে এখানে আমি এর পরিবর্তে ব্যবহার করবো b, আর বি এর পরিবর্তে কি ব্যবহার করবো এ। এর পরিবর্তে যদি আমি বি ব্যবহার করি বি, তাহলে
এর জায়গায় কি বসালাম বি, বি এর জায়গায় কি বসাবো এ প্লাস সি। এটাকে যদি আমি আবার সাজায় লিখি তাহলে এ প্লাস বি প্লাস সি আসতেছে না? তাহলে এটার কি কোনো পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হয় নাই। তাহলে মানের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে সেটা কি বলবো আমরা প্রতিসম রাশি দুইটা চলক পরিবর্তন করার পর। তাহলে আমি যদি এটাতে দেখি এখানে যদি সেম, তাহলে আমরা দেখি এ বি প্লাস বিসি প্লাস সি। তাহলে এখানে আমি যদি দুইটা চলক পরিবর্তন করি, এর পরিবর্তে বি, বির পরিবর্তে, তাহলে আমি দেখি এর পরিবর্তে কি ব্যবহার করবো বি, বির পরিবর্তে কি এ, আবার প্লাস বির পরিবর্তে কি এ, আর সি সি এ থাকলো, তারপরে আবার সি সি এ থাকলো, এর পরিবর্তে কি বি। তাহলে এখন দেখো এটাকে যদি আমি সাজায় লিখি এ বি, গুণ আছে এ বি লেখা যায়, তাহলে এটা কি লেখা যাবে সি এ প্লাস এটা কি বিসি। তাহলে কি দেখো আগেরটার সাথে কোনো মানের পরিবর্তন হচ্ছে হয় নাই, তাহলে এটা কি বলবো আমরা প্রতিসম রাশি। তাহলে দুইটা চলক পরিবর্তন করার পরও যদি কোনো মানের পরিবর্তন না হয় তাহলে তাকে কি বলবো কি প্রতিসম রাশি। এখন চক্রকর্ণীর রাশিটা দেখি, চক্রকর্ণীর হচ্ছে তিনটা চলক পরিবর্তন করবে। তাহলে আগে প্রতিসমতে কয়টা চলক, দুইটা চলক, দুইটা চলক পরিবর্তন, ঠিক আছে। তাহলে চক্রকর্ণীকে তিনটা চলক পরিবর্তন, ঠিক আছে। তিনটা চলক পরিবর্তন করলেও কি মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা দেখি চক্রকর্ণীর রাশিটা কি। তাহলে আমরা কি করবো, এক্স এর পরিবর্তে কি করবো ওয়াই বসাবো, ওয়াই এর পরিবর্তে কি জেড, জেড এর পরিবর্তে কি এক্স। তাহলে এই যে, তাহলে কি মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে কি করবো সেটাকে চক্রক্রমিক। তাহলে একটা উদাহরণের মাধ্যমে দেখি। তাহলে আমরা যদি এই উদাহরণটাই দেখি, এই উদাহরণটা দেখি, এখানে আমি বসাবো এক্স এর পরিবর্তে কি ওয়াই, ওয়াই এর পরিবর্তে কি জেড, জেড এর পরিবর্তে কি এক্স। তাহলে বসাই, এক্স এর পরিবর্তে আমি কি বসাইলাম ওয়াই বসাই, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই এর পরিবর্তে কি বসাবো জেড, জেড স্কোয়ার প্লাস জেড এর পরিবর্তে কি বসাবো এক্স, এক্স স্কোয়ার প্লাস আবার এখানে এক্স এর পরিবর্তে কি বসাবো, এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে কি জেড প্লাস আবার ওয়াই এর পরিবর্তে কি, যে ওয়াই এর পরিবর্তে জেড, এক্স জেড এর পরিবর্তে কি এক্স প্লাস, তাহলে আবার জেড এর পরিবর্তে কি এক্স, এক্স এর পরিবর্তে কি ওয়াই। তাহলে এটাকে যদি আমি আবার সাজাই দেখো যে মানের কোনো পরিবর্তন হয় নাই। এটাকে সাজালি আবার ওই আগেরটাই আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস কি জেড এক্স। তাহলে আগেরটার সাথে কোনো মানের পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয়নি। তাহলে কি, তো এটাকে কি বলবো আমরা চক্রক্রমিক। তাহলে তিনটা চলক পরিবর্তন করার পরে যদি কোনো মানের পরিবর্তন না হয় তাহলে তাকে বলবো কি চক্রক্রমিক রাশি। তাহলে আমরা দেখি এখানে চক্রক্রমিক রাশি তো বুঝলাম, তাহলে আমরা এখন এমসিকিউ দেখবো। তাহলে বলছে সমমাত্রিক বহুপদী, তাহলে সমমাত্রিক কি এখানে বললাম, সমমাত্রিক হলে কি হবে মাত্রা সেম, মাত্রা কি হতে হবে সেম। তাহলে এখন যদি দেখি এটার মাত্রা কত টু, এর মাত্রাও কত টু, এর মাত্রা কত টু, এই যে দুইটার মাত্রা সেম, তাহলে অ্যান্সার কি ক। এটা যদি দেখি আমি এটার মাত্রা টু, এটার মাত্রা কত টু, এটার মাত্রা ওয়ান জিরো, তাহলে কি মাত্রা সেম সেম না। তাহলে যার মাত্রা সেম সেটাই সমমাত্রিক বহুপদী। আবার নিচের বলছে সমমাত্রিক বহুপদী সেম জিনিস, তাহলে এটার মাত্রা কত টু, এটার মাত্রা কত এক আর এক যোগ করলে কত টু, এটার মাত্রা কত ওয়ান, এটা কি সমান হয় নাই, তাহলে এটা হবে না। নিচেরটা দেখি এটার মাত্রা কত টু, এটার মাত্রা কত টু, এটার মাত্রা কত টু, তাহলে এটাই হবে অ্যান্সার। তাহলে আমরা দেখি নিচের কিন্তু প্রতিসম, প্রতিসম রাশিতে কি বলছি দুইটা চলক পরিবর্তন, দুইটি চলক কি করবো পরিবর্তন করবো। তাহলে আমি যদি এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় কি বসাবো এক্স। তাহলে আমরা দেখি যদি এখানে বসাই, তাহলে আমি এখানে বসাবো এক্স এর জায়গায় কি বসাবো ওয়াই, ওয়াই এর জায়গায় কি বসাবো এক্স। তাহলে এখানে যদি বসাই টু তাহলে কি হবে ওয়াই স্কোয়ার, তাহলে কি মাইনাস ফাইভ কি হবে এক্স জেড মাইনাস কি জেড স্কোয়ার। তাহলে এখন দেখো তো পুরোপুরি ভিন্ন হয়ে গেছে না, দুইটা আলাদা না, তাহলে এটা হবে না। দুটার পরিবর্তন করার পরে যদি আগের মানটাই আসে। তো আমরা এখন দেখি পরেরটা দেখি। এখানে যদি পরিবর্তন করি, পরেরটা পরিবর্তন করি তাহলে কি হবে ওয়ান বাই এক্স এর জায়গায় ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স। তাহলে আগে এক্স এর সামনে কোনো মাইনাস ছিল ছিল না, এখন এক্স এর সামনে মাইনাস আসছে, তাহলে এটাও হবে না। তাহলে পরেরটা যদি দেখি ঘ নম্বরে যদি দেখি এখানে মাইনাস এক্স এর জায়গায় কি বসাবো ওয়াই, ওয়াই এর জায়গায় কি বসাবো এক্স, তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এটাকে যদি আমি সাজায় লিখি আগেরটাই থাকবে, দেখো এখানে কোনো পরিবর্তন হবে না। তাহলে কি দুইটা স্তর পরিবর্তন করার পর পরিবর্তন নেই, তাহলে এটা আনসার।
তাহলে চক্রকূলির প্রতিসম আমরা পারবো এখন, তাহলে চক্রকূলির তীরটা চলো পরিবর্তন করে দেখবো, কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে চক্রকূলির বুঝছি, প্রতিসম বুঝছি আমরা। তাহলে এখন দেখি, এটাতে দেখি এটার মান যদি বসাই, মান বসে দিলে যা হবে, তাহলে এখানে এক্স এর জায়গায় বসাবো, এটা এক্স এর মান, এটা হচ্ছে কি ওয়াই এর মান, এটা হচ্ছে কি জেড এর মান। তাহলে এক্স এর জায়গায় বসাবো কত, 1, তাহলে 1 কিউব, প্লাস ওয়াই এর জায়গায় কত বসাবো, -1, তাহলে -1 কিউব, প্লাস জেড এর জায়গায় বসাবো কত, 2, তাহলে 2 কিউব, প্লাস 3 ইন্টু 1 -1 ইন্টু 2। ক্যালকুলেশন করলে যত হবে সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এখন আমরা পরের টাইপে যাই। তাহলে আমরা প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ সম্পর্কে একটু ধারণা নিই। তাহলে প্রকৃত ভগ্নাংশ, এগুলো ছোটবেলার জিনিস পড়ে আসছি। তাহলে কি প্রকৃত ভগ্নাংশ, তাহলে প্রকৃত ভগ্নাংশ কি জানি, ও তাহলে উপরে কি লব থাকে, নিচে কি থাকে, হর থাকে। তাহলে হর কি হয়, প্রকৃত ভগ্নাংশে হর বড় হয়, লব কি হয়, ছোট হয়। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ তো কি হয়, এটা কি হবে, লব বড় হয়, হর কত হয়, ছোট হয়। তাহলে আমরা কি করবো, প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ করে দিলাম। কোনটা প্রকৃত, যেখানে লব ছোট হর বড়, আর অপ্রকৃত কত, লব বড় হর ছোট। তাহলে আমরা যখন এই যে বহুপদীতে দেখবো, প্রকৃত অপ্রকৃত বহুপদীতে কিভাবে বুঝবো, তাহলে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ বুঝলাম। তাহলে আমরা যদি এখন বলি এখানে বলছি নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ, তাহলে আমরা যখন এই চলক দিয়ে দেখবো তখন লবের পাওয়ার, তাহলে কি দেখবো, মাত্রা ছোট, মাত্রাটা ছোট হবে, আর এটা কি হবে, মাত্রাটা কি হবে, বড়, হরের মাত্রা বড়। তাহলে এখানে কি অপ্রকৃততে কি হবে, লবের মাত্রা বড় হবে, আর হরের মাত্রা কি হবে, ছোট হবে। তাহলে আমরা যদি এখানে দেখি, বলছে নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ, তাহলে এখানে কি হবে, প্রকৃত ভগ্নাংশ হলে কি হবে, হরের মাত্রা কি হবে, হরের মাত্রাটা কি হতে হবে, বড় হবে, তার উপর কি হবে, লবের মাত্রা কি হবে, ছোট। তাহলে আমরা এখন দেখি, এখানে যদি দেখি এক্স এক্স গুণ করলে কত আসে, এক্স কিউব, তাহলে এখানে মাত্রা কত, 3। দুইটা এখন দুইটা গুণ আছে, তাহলে মাত্রা কি হবে, এটার মুখ্যপদ এটার মুখ্যপদের মাত্রার যোগফলটা কত, 3। তাহলে এখানে যদি দেখি, তাহলে মাত্রা কত আসে, এটার মুখ্যপদের মাত্রা কত, 1, এইটার কত, 2, পরেরটার কত, 1, তাহলে কত আসে, 4। তাহলে নিচেরটার মাত্রা আসতেছে 4, উপরেরটার কত আসতেছে, 3। তাহলে কোনটা বড়, তাহলে এটা কি, পরেরটা বড় হয়েছে, লবেরটা ছোট হয়েছে, তাহলে ক নম্বরটা কি হবে, অ্যান্সার বোঝা গেছে। তাহলে এখানে যদি আমরা দেখি, এখানে আছে 4, নিচে আছে কত, 2 আর একে কত, 3, তাহলে 4/3 মাত্র, তাহলে এটা কি হবে না, এটা অপরিকৃত ভগ্নাংশ হয়েছে। তাহলে এখানে দেখি কত আসতেছে, 4, এখানে কত আসতেছে, এখানে আসতেছে কত, 3, নিচে কত আসতেছে, 3, তিনটা যোগ করলে 3 আসবে। তাহলে প্রকৃত ভগ্নাংশ বোঝা গেছে। তাহলে অ্যান্সার কি হবে, ক। এবং পরের কোশ্চেন বলছে পি এক্স এর মাত্রা এবং কিউ এক্স এর মাত্রা 3, দুইটার মাত্রা দেয়া আছে, তাহলে ভাগফল কি ধরনের ভগ্নাংশ। তাহলে আমরা এখন দেখলাম পি এক্স এর মাত্রা কত, তাহলে 2, কিউ এক্স এর মাত্রা কত, 3। যদি 2/3, তাহলে নিচে কি, হরেরটা বড়, হরেরটা বড় হলে কি প্রকৃত, তাহলে এটা কি হবে, প্রকৃত ভগ্নাংশ। এখন আমরা আসি আংশিক ভগ্নাংশ। তাহলে আংশিক ভগ্নাংশ আমরা শর্টকাটে কিভাবে বের করব, তাহলে এটার নিয়মটা আমরা এখন দেখি কিভাবে বের করবো। তাহলে এটা তো জানি আমরা, এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে কি আসবে, তাহলে উপরে থাকতেছে 3x - 7, নিচে উৎপাদক বিশ্লেষণ করলে আসবে x - 2, x - 3। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো, a/x - 2 প্লাস কি b/x - 3। তাহলে এখানে যদি আমি এখন এর মান আমাকে বের করতে বলছে, বির মান, তাহলে আমি এর মান আর বির মানটা কিভাবে বের করব, এটাই এখন এর মান আর বির মানটা কিভাবে বের করবো, এটাই আমরা এখন দেখবো শর্টকাট নিয়ম। ঠিক আছে, তাহলে আমি যার মান বের করব, তাহলে আমরা এখানে পাচ্ছি কি, তো আমরা দেখি একটু এটা বড় করি। তাহলে এখন দেখো কি থাকবে, x - 2, x - 3।
এখন যার মান বার করো, এর মান বের করবো, তাহলে এর নিচে কি আছে, এক্স মাইনাস টু, তাহলে এটাকে আমি জিরো বানাবো। তাহলে এক্স মাইনাস টুটাকে যদি জিরো বানাই, তাহলে এক্স এর মান কত বসালে জিরো হবে? তাহলে এক্স এর মান যদি আমি টু বসাই, তাহলে এখানে যদি টু বসাই, তাহলে টু মাইনাস টু কত হবে, জিরো। তাহলে এক্স এর মান যদি আমি টু বসাই তাহলে জিরো হবে। তাহলে এখন কি করবো, এর মান বের করতে হলে উপরে নিচে টু বসাইতে হবে, ঠিক আছে? তাহলে যেটা এটা বাদ দিয়ে বসাইতে হবে, তাহলে এক্স মাইনাস টু বাদ দিয়ে উপরে নিচে টু বসাবো। তাহলে এক্স মাইনাস টু যদি আমি বাদ দেই, তাহলে এখানে যদি আমি এখন এটা বাদ দিই, তাহলে এটা আমি বাদ দিলাম, বাদ দিয়ে এখন উপরে নিচে টু বসাবো। তাহলে উপরে যদি টু বসাই তাহলে এখানে কি থাকবে, উপরে টু বসালে থ্রি ইন্টু টু মাইনাস সেভেন, তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে, মাইনাস ওয়ান। আর নিচে যদি বসাই তাহলে নিচে বসালে কত আসবে, ওয়ান মাইনাস থ্রি, তাহলে কত আসবে, মাইনাস টু। তাহলে এটা যদি এখন ভাগ করি তাহলে মাইনাস ওয়ান আর নিচে হচ্ছে মাইনাস টু, তাহলে কাটাকাটি গেলে কত থাকবে, হাফ। তাহলে এর মান হচ্ছে কত, হাফ। ঠিক আছে, এর মান পেলে মাকে বের করতে বলছে বীর মান। বীর মান তাহলে কিভাবে বের করবো, সেম প্রসিডিউর। তাহলে আমি যদি এখন বসে দেই, এক্স, এটাকে আমাকে জিরো, বির নিচে কি আছে, এক্স মাইনাস থ্রি, এটাকে জিরো বানাইতে হবে। তাহলে এটাকে জিরো বানাইতে হলে কত লাগে বলো, এটাকে জিরো বানাইতে গেলে এক্স এর মান যদি থ্রি বসাই তাহলে থ্রি মাইনাস থ্রি কত হবে, জিরো। তাহলে এক্স এর মান এখানে কত বসাবো, থ্রি। তাহলে থ্রি বসাই, থ্রি বসাইলে আমরা কি হবে, কার মান পাবো, বির মান পাবো। তাহলে আমাকে উপরে নিচে থ্রি বসাতে, বির মান বসাইতে হবে। তাহলে আমরা এখন বসাই, বির মান বের করতে হবে। এখন আমি উপরে নিচে কি বসাবো, এক্স এর মান থ্রি বসাবো। তাহলে যেটা এক্স মাইনাস থ্রি, বির নিচে যেটা আছে ওটাতে বসাবো না, তাহলে এটাতে বসাবো না, তাহলে এটা আমি এখন বাদ দেবো। তাহলে যদি বাদ দেয় তাহলে এখানে কি থাকে, এক্স মাইনাস টু, তাহলে এখানে বসাবো আর এটাতে বসাবো। তাহলে এক্স মাইনাস থ্রিতে বসাবো না, কারণ ওইটারটাই বের করতেছি। তাহলে এখন যদি এখানে বসাই তাহলে কত থাকবে, থ্রি ইন্টু কত বসাবো, এক্স এর থ্রি, থ্রি মাইনাস সেভেন, তাহলে এখানে কত আসতেছে, নাইন মাইনাস সেভেন, তাহলে কত আসতেছে, টু। আর নিচে যদি আমি বসাই তাহলে এখানে বসালে কত থাকবে, থ্রি মাইনাস টু, তাহলে কত আসবে, ওয়ান। তাহলে টু ভাগ ওয়ান, তাহলে কত আসে, উপরে টু ছিল নিচে পাইলাম কত, ওয়ান। টু ভাগ ওয়ান মানে কত, টু। তাহলে অ্যান্সার কত হবে, বি এর মান কত হবে, এটাই হচ্ছে বি এর মান। তাহলে বি এর মান কত, টু। বোঝা গেছে? তাহলে আমরা আরেকটা দেখি, এটাতে যদি এখন দেখি, তাহলে এ এর মান নির্ণয় করো। তাহলে এ এর মান, তাহলে এর নিচে কি আছে, ওয়াই। তাহলে ওয়াই কে জিরো বানাইতে গেলে কত বসাতে হবে, ওয়াই এর মান জিরো বসাবো। তাহলে কি করবো, যেটাতে ওটা বাদ দিয়ে বাকিটাতে বসাবো। তাহলে ওয়াই বাদ দিয়ে বাকিটাতে বসাবো, এটাতে বসাবো, এটাতে বসাবো। তাহলে এটাতে যদি বসাই ওয়াই এর মান জিরো, নিচে বসালে কত আসে, জিরো মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান থাকে। পরে যদি বসাই তাহলে টু ইন্টু জিরো প্লাস ওয়ান, তাহলে উপরে কত থাকতেছে, ওয়ান। তাহলে ওয়ান আর মাইনাস ওয়ান ভাগ করলে কত আসে, ওয়ান মাইনাস ওয়ান ভাগ করলে কত আসে, মাইনাস ওয়ান। তাহলে অ্যান্সার কত, মাইনাস ওয়ান। তাহলে এর মান কত, মাইনাস ওয়ান। বোঝা গেছে? তাহলে পরেরটা বলছে সেম প্রসিডিউর। তো এখন এটাতে আসি, তাহলে এগুলো ছিল প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে। তাহলে এতক্ষণ যে নিয়মগুলো দেখলাম শর্টকাট, সে লিখেছি প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে 52, তারপরে 55, আমরা যেগুলো দেখেন এটা কি, প্রকৃত ভগ্নাংশ নিয়ম। এখন যদি আমি দেখি দুইটাই সেম থাকে, দেখো উপরে কত, টু, নিচের যদি মাত্রা কত আছে, ওয়ান, আর ওয়ান যোগ করলে কত হবে, টু। তাহলে এটার মুখ্য পদের মাত্রা যদি দুইটা গুণ থাকে, মাত্রা কিভাবে বের করবো, তাহলে এটার মুখ্য পদ, এটার মুখ্য পদ যোগ করবো, মুখ্য পদের মাত্রা যোগ করলে কত আসে, টু, উপরে কত, এটা টু, তাহলে টু বাই টু, তাহলে সমান আসতেছে। তাহলে এই যখন মাত্রা সমান হবে, উপরের মাত্রা আর নিচের মাত্রা যখন সমান হবে তখন কি হবে, আলাদা নিয়ম হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন এটা দেখি কি হবে। তাহলে এখন দেখি এর মানটা আমি কিভাবে বের করবো। তাহলে হচ্ছে নিচের মুখ্য পদের সহগ আর উপরের মুখ্য পদের সহগটাকে আমি কি করব, ভাগ করব। যখন দুইটার মাত্রা সেম হবে, উপরের মাত্রা নিচের মাত্রা যখন সেম হবে, দেখো উপরের মাত্রাও টু, নিচের মাত্রাও টু, মাত্রা যখন সেম হবে তখন আমাকে ব্যতিক্রম নিয়ম, তখন আমি কি করব, মুখ্য পদের সহগ, তাহলে উপরেরটার মুখ্য পদের সহগ, নিচের কি, মুখ্য পদের সহগ, ভাগ দিলে যা পাবো সেটাই হবে কি, এই এ এর মান। তাহলে আমরা দেখি উপরের মুখ্য পদের সহগ কত, তাহলে উপরের মুখ্য পদ কি ছিল, টু এক্স স্কোয়ার, তাহলে এই সব মুখ্য পদের সহগ কত, টু। তাহলে উপরেরটার মুখ্য পদের সহগ কত পেলাম, টু। আর নিচেরটার আমি বলছি যদি গুণ থাকে তাহলে কি হবে, প্রথমটার মুখ্য পদ, তাহলে এখানে কি আছে, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু। তাহলে এই এক্স মাইনাস ওয়ান এর মুখ্য পদ কত, এক্স, তার সহগ কত, ওয়ান। এই এক্স মাইনাস টু এর মুখ্য পদ কত, এক্স, তার সহগ কত, ওয়ান। এই ওয়ান আর ওয়ান যোগ করলে কত আসে, ওয়ান আর ওয়ান যোগ করবো, যদি গুণ থাকে তাহলে কি হয়, যোগ হয়।
যোগফলে কত আসে 2, তাহলে নিচে কত হবে 2, তাহলে 2 2 কাটা গেলে কত থাকে 1, তাহলে এর মান কত হবে 1, বোঝা গেছে? তাহলে আমরা এটাতে দেখি তাহলে এটা আমরা পারবো এখন, এইটাতে দেখি এর মান কত হবে, তাহলে এর মান তো পারবোই। সির মান কিভাবে বের করবো, তাহলে বির মান কিভাবে বের করবো, এগুলো হচ্ছে আগের নিয়ম, ঠিক আছে? তাহলে এখানে এর মান, এখানে তো বির মান দেয়া আছে এর মান, তাহলে এর মান কত কিভাবে বের করবো, যেখানে এক্স এর মান কত বসালে 0 হবে, এক্স এর মান যদি আমি 3 বসাই তাহলে 0 হয়ে যায়, তাহলে 3 ওইটা বাদ দিয়ে বাকিটাতে বসাবো, তাহলে এটা বাদ দিয়ে বাকিটাতে এখানে বসাবো এখানে বসাবো, তাহলে এর মান পাবো। সির মান কি 2 বাদ দিয়ে, তাহলে এখানে 0 বানাতে কত লাগে 2 লাগে, এক্স এর মান 2 বসাবো, তাহলে ওইটা বাদ দিয়ে উপরে নিচে যদি 2 বসাই তাহলে আমি কি সির মানটা পাবো। তাহলে আমরা এখন মোটামুটি আমাদের এই অধ্যায়ে সবকিছুই শেষ।